5 বছর পরে আমার এক্স বয়ফ্রেন্ড নিলয়ের সাথে দেখা। অনেক বৃষ্টি হচ্ছে, দুজনেই বৃষ্টির মধ্যে আটকা পড়েছি। নিলয় আমার সাথে কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু আমি বেশিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না। এমনভাবে আমার পাশে দাঁড়িয়ে আছো যেন আমি তোমার অপরিচিত কেউ, অথচ আমার সাথেই প্রেম করেছো টানা 3টা বছর। ভালোই তো, 5 বছরে আমাকে একেবারেই ভুলে গেছো। অবশ্য এটাই স্বাভাবিক। যে মেয়েটা 5 বছর আগেই তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মেয়েটাকে মনে না রাখাটাই স্বাভাবিক। তোমাকে দেখার পরেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কেমন আছো? তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দিতে, যদি আমার সাথে অপরিচিত মানুষের মতো ব্যবহার করতে, তাহলে কষ্ট পেতাম। তাই আর তোমাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলাম না। যাই হোক, দেশে কবে এসেছো? এই তো আজকে সকালেই দেশে এসেছি, আর আজকেই তোমার সাথে দেখা হয়ে গেল। দুনিয়াটা আসলেই অনেক ছোট। এই ছোট দুনিয়ায় চাইলেও একে অপরের থেকে দূরে থাকা যায় না। কোনো না কোনো সময় দেখা হয়ে যায়। যেমন আজকে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। আমি ভাবতেও পারিনি তোমার সাথে আমার কখনো দেখা হবে। এটা তোমার ভুল ধারণা। দুনিয়াটা ছোট না, দুনিয়াটা অনেক বড়। কিন্তু এই দুনিয়াতে কোনো মানুষ যদি মন থেকে কিছু চায়, তাহলে তার ইচ্ছাটা অবশ্যই পূরণ হয়। তাহলে কি আমি এটা ভাবতে পারি যে তুমি মনে মনে আমার সাথে দেখা করতে চেয়েছিলে? তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমার সাথে দেখা করার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করেছো তুমি। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, কেন তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে? যেই মেয়েটা তোমাকে ঠকিয়েছে, যেই মেয়েটা তোমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সেই মেয়েটার সাথে তুমি কেন দেখা করতে চেয়েছিলে? কারণ আমার মনে হয়েছিল তুমিও আমার সাথে দেখা করতে চাও। আমার মনে হয়েছিল তুমি আমাকে কিছু বলতে চাও। আমার মনে হয়েছিল তুমি আমার সাথে যা যা করেছো তার পেছনে নিশ্চয়ই একটা বড় কারণ আছে। আর আমি সেই কারণটাই জানতে চাই। আমি তোমার মুখ থেকেই শুনতে চাই, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তোমার সাথে আমার কত মিল! তুমি আমাকে যে প্রশ্নগুলো করলে, আমিও চেয়েছিলাম তোমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। এই 5টা বছর আমি অপেক্ষায় ছিলাম কবে তোমার সাথে দেখা হবে, আর কবে আমি তোমাকে আমার মনের কথাগুলো বলবো। অবশেষে আজকে সেই সুযোগটা পেয়েছি। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। আজকেও তোমাকে কিছু বলতে পারবো না মনে হচ্ছে। আমাকে এখন যেতে হবে। এই বলে মিথিলা দৌড়ে চলে গেল সামনে। খেয়াল করলাম কিছু লোক ওর পেছনে দৌড়াচ্ছে। মনে হয় লোকগুলো ওকে ধরতে চাইছে। কিন্তু কেন? লোকগুলো মিথিলার পেছনে কেন ছুটছে? কি চায় ওরা মিথিলার কাছে? বৃষ্টিতে ভিজেই বাসায় চলে এসেছি। বারান্দায় দাঁড়িয়ে ভাবছি মিথিলার কথা। অফিস থেকে বাসায় ফেরার সময় বাস পাচ্ছিলাম না। বাসা যেহেতু বেশি দূরে না, তাই হেঁটে হেঁটেই বাসায় আসছিলাম। হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়াই। আর তখনই আমার সামনে এসে দাঁড়ায় মিথিলা। জানি না লোকগুলো কেন ওকে ওভাবে তাড়া করছিল। হয়তো ও কোনো বিপদে পড়েছে। হয়তো লোকগুলো ওর ক্ষতি করতে চায়। হয়তো লোকগুলো ওকে মেরে ফেলতে চায়। জানি না লোকগুলো কেন ওর পেছনে দৌড়াচ্ছিল। আমার অনেক ইচ্ছে করছিল ওকে বাঁচাতে, কিন্তু কেন যেন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হয়তো ওর প্রতি আমার অভিমান জমা হয়েছে অনেক বেশি। হয়তো ওর বেঁচে থাকা আর মরে যাওয়া আমার কাছে সমান। তাই তো লোকগুলো ওকে মেরে ফেলতে পারে এটা মাথায় আসার পরেও আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। এখন বাজে রাত প্রায় 2টা। আজ আর ঘুম আসছে না, তাই বসে আছি একা একা। বয়স আমার প্রায় 30-এর কাছাকাছি। ভালো একটা চাকরি করছি, মাসে 40,000 টাকা বেতন পাই। বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু এখনো বিয়েটা করা হয়নি। কারণ মিথিলা আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকে মেয়েদের উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। যেহেতু বিয়ে করিনি, তাই একাই এই ফ্ল্যাটে থাকি। বাবা মা গ্রামে থাকে। আমি অনেকবার চেয়েছিলাম বাবা মাকে এখানে নিয়ে আসতে, কিন্তু ইট পাথরের এই শহরে বাবা মা আসতে চায় না। তারা বলে গ্রামেই নাকি ভালো, শহরে নাকি তাদের দম বন্ধ হয়ে আসে। একসময় আমারও দম বন্ধ হয়ে আসতো। একসময় আমিও চেয়েছিলাম এই শহর ছেড়ে চলে যেতে বহু দূরে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছি।
মিথিলা, তুমি এখানে? তুমি আমার রুমের ভেতরে কিভাবে ঢুকলে? দরজা তো ভেতর থেকে লক করা ছিল। তোমার বারান্দা দিয়ে রুমের ভেতরে ঢুকেছি। এখন আর এত কথা জিজ্ঞেস করো না, 6 তলা বেয়ে উপরে উঠেছি। আমাকে একটু বসতে দাও। তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিভাবে 6 তলার বারান্দা পর্যন্ত পৌঁছালে? আর তুমি আমার এখানে কেন এসেছো? তোমার হাবভাব দেখে মনে হচ্ছে তুমি বিপদে পড়েছো, আর এখানে নিজেকে লুকিয়ে রাখতে চাইছো। ওই লোকগুলো কারা? ওই লোকগুলো কেন তোমার পিছু নিয়েছিল? এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু আমার শরীরে একটুও শক্তি নেই। তোমার ঘরে কি কি খাবার আছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও, সকাল থেকে না খেয়ে আছি। মিথিলা তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে অনেক দিন না খেয়েছিল। ওর ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। ওকে যতই দেখছি ততই মনে হচ্ছে সিনেমার কোনো ভিলেন। খাওয়া দাওয়া শেষে আমরা দুজনেই বারান্দায় দাঁড়িয়ে আছি। এখন বৃষ্টিটা কমেছে, ঠান্ডা বাতাস বইছে। অনেকদিন পরে আবার মিথিলার সাথে দাঁড়িয়ে আছি পাশাপাশি। মিথিলা চুপচাপ দাঁড়িয়ে থেকে হয়তো সময়টা উপভোগ করছে। তোমার সব কিছু আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। এখন আমাকে সব কিছু খুলে বলো, কি হচ্ছে তোমার জীবনে? আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি আর আগের মতো সহজ সরল মিথিলা নেই। কেন যেন মনে হচ্ছে তুমি খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছ। ঠিকই বলেছ, আমি আর তোমার সহজ সরল মিথিলা নেই। আমি অনেক পাল্টে গেছি। এখন আমার জীবনটা অনেকটা রাস্তার কুকুরের মতো হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটা রাস্তার কুকুরের চেয়েও বেশি খারাপ। যা বলার স্পষ্ট করে বলো। রাস্তায় যে লোকগুলো তোমাকে তাড়া করছিল তাদের দেখে মোটেও ভালো মানুষ মনে হয়নি আমার। এখন আমাকে বলো তো, ওই লোকগুলো কেন তোমার পিছু নিয়েছিল? কি চায় ওরা তোমার কাছে? আর আমার তো মনে হচ্ছে তুমি ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য আমার কাছে এসে আশ্রয় নিয়েছো। হয়তো তোমার জন্য আমি বিপদে পড়তে পারি। তোমাকে বিপদে ফেলার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি তো তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে এসেছি। তুমি তো আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলে। কেন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কেমন ছিলাম। আমি তোমাকে সবকিছু বলতে চাই। আমিও শুনতে চাই তোমার রহস্যময় জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা। 5টা বছর তোমার জীবনে এমন কি কি ঘটেছে? কেন তোমাকে জীবন বাঁচাতে পালাতে হচ্ছে? কেন তুমি অন্য সব মেয়েদের মতো স্বাভাবিকভাবে দরজা দিয়ে রুমের ভেতরে না ঢুকে চোরের মতো বারান্দা দিয়ে ভেতরে ঢুকেছ? আমি সব কিছু জানতে চাই। 5 বছর আগে আজকের এই দিনে তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, কারণ আমি থাইল্যান্ড চলে গিয়েছিলাম। তোমাকে বলেছিলাম যে আমি বিদেশে চলে যাব, কিন্তু তোমাকে এটা বলিনি যে আমি থাইল্যান্ড যাচ্ছি। আসলে আমি টাকার লোভে থাইল্যান্ড গিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল থাইল্যান্ডের নাইট ক্লাবে রাতের বেলা 1 ঘন্টা নাচলেই নাকি 50,000 টাকা পাওয়া যায়। ভেবেছিলাম প্রতিদিন 1 ঘন্টা নাইট ক্লাবে নেচে 50,000 টাকা করে পাবো। এতে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না। এজন্যই আমি তোমার সাথে ব্রেকআপ করে থাইল্যান্ড গিয়েছিলাম। আর বিদেশে যাওয়ার জন্য আমাকে 1 টাকাও দিতে হয়নি। সব টাকা দিয়েছিল আমার এক বান্ধবী ফারিয়া। ফারিয়া? ওই মেয়েটা তো মোটেও ভালো ছিল না। কিছুদিন পর পর ওকে পুলিশে ধরে নিয়ে যায়, আবার ছেড়েও দেয়। কিছুদিন আগেও টিভিতে দেখলাম বিদেশে মেয়েদের পাচার করার অভিযোগে ফারিয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে। হয়তো আবার ছাড়াও পেয়ে যাবে। মনে হয় বড় বড় লোকের সাথে ওর হাত আছে, তাই বারবার অন্যায় করেও ছাড়া পেয়ে যায়। হ্যাঁ, ফারিয়ার সাথে বড় বড় লোকদের হাত আছে। ও বিদেশে মেয়েদের পাচার করে। কৌশলে টাকার লোভ দেখিয়ে আমাকেও পাচার করেছিল থাইল্যান্ডে। যদিও আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে আমাকে বিদেশে পাচার করা হচ্ছে, কিন্তু আমাকে যেহেতু ফ্রি ফ্রি নিয়ে যাওয়া হচ্ছে থাইল্যান্ডে, কোনো টাকাও লাগছে না, তাই আমিও রাজি ছিলাম। ভেবেছিলাম একবার থাইল্যান্ডে চলে গেলে সেখানে গিয়ে একটা কাজের ব্যবস্থা করা যাবে। তারপর কি হলো? থাইল্যান্ডে গিয়ে এই 5 বছরে কত টাকা রোজগার করলে? এখন নিশ্চয়ই তোমার কাছে অনেক টাকা আছে। এখন নিশ্চয়ই তোমার টাকার অভাব নেই। তোমার জীবনটা নিশ্চয়ই অনেক সুখে কাটছে। থাইল্যান্ডে আমাকে নিয়ে অনেক ছোট ছোট জামা পরতে দেওয়া হয়। জামাগুলো এতটাই ছোট ছিল যে আমার শরীরের প্রায় সব গোপন অঙ্গগুলো দেখা যাচ্ছিল। কিন্তু আমার কিছুই করার ছিল না। ওই ছোট ছোট জামা পরেই আমি নাইট ক্লাবে নাচতাম।
আর অপরিচিত লোকেরা আমার দিকে ডলার ছুঁড়ে মারত। প্রথমে ভেবেছিলাম সেই ডলারগুলো আমার, কিন্তু পরে বুঝলাম সেই ডলারগুলো ক্লাবের মালিক নিয়ে যায়। আর 1 ঘন্টা নাচানাচি করার পর আমাকে দেওয়া হয় মাত্র $5। বাংলাদেশি টাকায় এখন প্রায় 500 টাকার কাছাকাছি। এটা দেখে আমি তো অনেক অবাক হয়ে যাই। কোথায় 50,000 আর কোথায় 500 টাকা! 50,000 টাকা লোভে গিয়েছিলে আর দিল 500 টাকা। ব্যাপারটা কিন্তু বেশ মজার। যাই হোক, তারপর কি হলো? 500 টাকাই বা কম কি? এই 5 বছরে নিশ্চয়ই অনেক টাকা জমা হয়েছে। এখন কি দেশে জায়গা জমি কিনে বাড়ি করবে? দেশে জায়গা জমি কেনার মতো কোনো টাকাই আমার কাছে নেই। আমি থাইল্যান্ড থেকে পালিয়ে এসেছি দেশে। এই 5টা বছর থাইল্যান্ডেও পালিয়েছিলাম, কারণ আমাকে দিয়ে ওখানে যেসব কাজ করানো হতো তা করার মতো শক্তি আমার ছিল না। 500 টাকা দিয়ে 1 ঘন্টা নাচানোর পরে আমাকে নিয়ে যেত হোটেলের একটা রুমের ভেতর। সেখানে মাত্র $2 বিনিময়ে আমাকে বাধ্য করা হতো অপরিচিত কারোর সাথে এক বিছানায় যেতে। বুঝতেই পারছো, মাত্র $2 বিনিময়ে আমার দেহটা বিক্রি করতে হতো সেখানে। এইসব আমি মেনে নিতে পারছিলাম না, তাই আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। সব জায়গায় ওদের লোকজন থাকে। আমি পালিয়ে গেলেও আমাকে ঠিকই খুঁজে বের করে ফেলতো। এভাবে কেটেছে আমার জীবনের কষ্টদায়ক 5টা বছর। কিছুদিন আগে আমাকে ক্লাবের মালিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আসলে ক্লাবের সুন্দরী মেয়েদের মাঝে মাঝেই ক্লাবের মালিকের সাথে রাত কাটানোর জন্য নিয়ে যাওয়া হয়, তাই আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল। আমি সুযোগ বুঝে ক্লাবের মালিককে মেরে সেখান থেকে পালিয়ে যাই। পালানোর সময় কিছু ডলার পেয়েছিলাম হাতের কাছে, সেগুলো দিয়েই দেশে ফিরে এসেছি। এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে সবাই। একদিকে ক্লাবের মালিককে মারার জন্য থাইল্যান্ডের পুলিশ আমাকে খুঁজছে, আর অন্যদিকে ক্লাবের লোকেরাও আমাকে খুঁজছে। তোমার সামনে যেই লোকগুলো আমাকে তাড়া করছিল ওরা ছিল ক্লাবের মালিক। ওরা আমাদের দেশের লোক। থাইল্যান্ডের ক্লাবের মালিকেরা এদেশেও কিছু লোক ভাড়া করে রাখে। মিথিলার কথাগুলো শুনে আমি অবাক হচ্ছি না, কিন্তু ও যেভাবে আমাকে কথাগুলো বলছে সেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওর কথাগুলো শুনে মনে হচ্ছে যেন কোনো সিনেমার কাহিনী বর্ণনা করছে। ওর সাথে এত ভয়ঙ্কর সব ঘটনা ঘটে গেছে, কিন্তু ওর কোনো অনুভূতিই নেই। এখন কি করবে? ওরা যদি তোমাকে পায়, আমার মনে হয় তোমাকে মেরে ফেলবে। তুমি আমার কাছে থাকো, নয়তো আমি তোমাকে কোথাও লুকিয়ে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। কোনো লাভ হবে না, ওরা আমাকে ঠিকই খুঁজে বের করবে। নিলয়, আমি দেশে এসেছিলাম তোমার কাছে মাফ চাইতে। মরার আগে আমার একটাই ইচ্ছা ছিল, আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তোমাকে ছেড়ে চলে যাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই 5 বছরে আমি অনেক কিছু হারিয়েছি। বিদেশে গিয়ে আমি নোংরা কাজ করেছি। সেই খবর পেয়ে আমার বাবা মা দুজনেই আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউই নেই। জানি না এভাবে কতদিন বেঁচে থাকতে পারবো। হয়তো এটাই তোমার সাথে আমার শেষ দেখা।